বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সায়ন্তী চৌধুরীর কলমে কাঁচা খাউড়ির মন্দিরের দ্বিতীয় পর্ব। গল্পে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। আর যারা এখনও এই গল্পের প্রথম পর্ব শোনোনি তারা যাও, ইতিমধ্যেই আমাদের চ্যানেলে রিলিজ হয়ে গেছে সেই গল্প, তোমরা যাও সেখান থেকে গল্পটা শুনে এসো। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো। গত পর্বে তোমরা শুনেছিলে হরিহরপুরে আসার পর থেকে তিয়াশার স্বপ্নের ভিতর আসে এক অপরিচিতা মহিলা। সেই বৃদ্ধা তিয়াশার জীবনে নিয়ে আসে কাল তমসা। বৃদ্ধা তিয়াশার বংশকে নির্বংশ করার কথা বলে। সন্তান সম্ভবা তিয়াশা মানসিক চাপে দিন দিন অসুস্থ হয়ে পড়তে থাকে। গ্রামের পুরোহিত বাসুদেব বাবু বিধান দেন রাত্রি নামবার পরে তিয়াশা যেন ঘরের বাইরে না বের হয়। কিন্তু তিয়াশার মনের মধ্যে চলা দোলাচল তিয়াশাকে ঘরের বাঁধনিতে আটকে রাখতে পারে না। রাত্রিবেলাতেই সে বের হয় মা বিপত্তারিণীর ধ্যানে। রাস্তায় দেখা হয় ফটিকের সাথে। ফটিক তাকে ছোট গিন্নিমা বলে সম্বোধন করেন। কে এই ছোট গিন্নিমা? কি পরিচয় তিয়াশাদের? কেনই বা তাদের ক্ষতি করতে চাইছে সেই বিনোদী বুড়ি? জানতে হলে শুনতে থাকুন সায়ন্তী চৌধুরীর কলমে কাঁচা খাউড়ির মন্দির দ্বিতীয় পর্ব। ছোট গিন্নিমা গো, ও ছোট গিন্নিমা, বেরিয়ে এসো তুমি, আমায় কৃপা করো, আমাদের সর্বনাশ হয়ে যাবে গো, সর্বনাশ হয়ে যাবে। ছোট কর্তা বাবু উন্মাদ হয়ে গেছে গো, উন্মাদ হয়ে গেছে। বিনোদী, কি হয়েছে? কাঁদছো কেন? মা গো, এই বেধবা বুড়ির ওই একটা বেটা ছাড়া আর যে কিছু নাই। ছোট কর্তা বাবু সেই বেটাকে পেয়াদাতে টেনে নিয়ে গেছে কাচারি তলায়। বেটার আমার শাস্তি হবে বলছে, বেটাকে আমার জ্যান্ত কাইটা ফেলবে বলছে গো। গোটা গায়ে যে তোমার স্বামী বরক লাগাই দিল, ঘরে ঘরে হাহাকার করছে সবাই। তুমি সাক্ষাৎ দেবী, তুমি ছাড়া আর কে বাঁচাবে আমাদের বলো? এ কি বলছো বিনোদী? কেন নিয়ে গেছে তোমার ছেলেকে? আজ না দিতে পারিলাই গো, পারিলাই। কোত্থেকে দেবো মা? জল নাই, ভরসা নাই, ফসল যে হয় নাই, পেটে খাইতে পারিনি, কাজটা কোত্থেকে দেবো গো? কাজটা দিতে পারি নাই বলে আমার বেটার বাপটাকেও ছোট কর্তা গত বছর ঘোড়ার পায়ে বেঁধে সারা গা ঘুরিয়ে মাইরে দিল। এখন আমার কিচ্ছু হবে না বিনোদী, তোমার ছেলের কিচ্ছু হবে না। এই অনাচার আর চলতে পারে না। আমি আটকাবো তোমার ছোট কর্তাকে। চলো আমার সাথে। বিনোদীর জীর্ণ হাতটা টেনে সদর দরজার দিকে ছুটে এলো হরিহরপুরের ছোট গিন্নি নিহার কণা। আলতা পরা রক্তকমল পা দুটোয় ঝনঝন করে বেজে উঠছে নূপুর। খসে পড়া ঘোমটার আড়ালে সুসজ্জিত কেশরাশি, ঠিক যেন স্বর্গের দেবী। একটা পিছু ডাকে থেমে গেল সে। নিহার বউ, চললি কোথায়?
মেজ দিদি, তোমার ছোট ঠাকুরপো যে অনর্থ করে চলেছে, বিনোদির ছেলেকে নাকি জ্যান্ত কেটে ফেলবে। তাতে তোর কি? ভুলে যাস না, ঘরটা দেখার দায় আমাদের। বাইরে তুই কর্তাতি করতে কেন যাবি লো? স্বামী তোর দেবতা, তিনি যা করবেন জানবি ঠিক করছেন। তার উপর কথা বলিস কোন সাহসে? এ কি বলছো তুমি? মা হয়ে আর এক মায়ের চোখের জল এমন বসে বসে দেখবো? কথা বাড়াস না ছোট, ফিরে আয়। ক্ষমা করো মেজ দিদি, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমাকে বুঝে নিতে দাও। চলো বিনোদী। দ্রুত পায় নিহার কণা আর বিনোদী এসে পৌঁছলো জলসা বাড়ির সামনে। বাইরে থেকে শোনা যায় ভিতরে সন্ধ্যার আসন্ন জলসার মহড়া চলছে। তাল মিলিয়ে নাচছে গোটা 5 জোড়া ঘুঙুর পড়া পা। মাঝে পাতা গালিচায় বসে হাতে তাল দিচ্ছে খুশবু পাই। ছোট কর্তা নাকি কোনো আসরে গিয়ে নগদ 10,000 টাকার বিনিময় কিনে এনেছিল খুশবুকে। রূপের দেমাকে মাটিতে পা পড়ে নাও। পানি রাঙানো ঠোঁট দুটো হরিহরপুর সহ আরো আশেপাশের কত গ্রামের জোয়ান বুড়োরা যে পাগল, তা কারুর অজানা নয়। বয়সে ছোট গিন্নির থেকেও বছর 10 ছোট হবে, কিন্তু ছোট গিন্নি হরিহরপুরে আসার বহু আগে থেকেই ছোট কর্তা নীলাদিত্য হৃদয়ে অধিকার করে বসে আছে এই খুশবু। ও নিজেকে হরিহরপুরের রানী মনে করে। করবে নাই বা কেন? ছোট কর্তা আজও খুশবুর এক কথায় স্বর্গরাজ্য নামিয়ে আনতে পারে মাটিতে। পাথরে ফুল ফোটানোর মতো কত অসাধ্যই না সাধন করতে পারে এই চত্বরের মেয়ে বউরা খুশবুর নামে থুতু দেয়। কত সংসার যে ভাঙল, কতজনের কপাল যে খুশবুর জ্বালানো আগুনে দগ্ধ হয়েছে, তা কারোর হিসেব নেই। বাইরে ঢাক ঢোল আর শোরগোলের আওয়াজে ততক্ষণে বেরিয়ে এসেছে খুশবু। অহংকারী ভ্রু নাচিয়ে বাঁকা হেসে নিহারের দিকে তাকিয়ে সে বলল, কোথায় চললে ছোট রানী? কাছারি তলায়। উনি অনর্থ করছেন বিনোদীর ছেলেকে। জানি জানি, ছোট কুমার কিছু করবে আর খুশবুর কাছে খবর থাকবে না, তা হয়? শেষে কি না আমায় তোমার কাছ থেকে শুনতে হবে? হাসালে ছোট রানী, হাসালে। জানোই যখন, এতই যখন অধিকার তোমার ওনার ওপর, তবে আটকাতে পারছো না। কেন আটকাবো? আটকে কি লাভ আমার? গ্রামের লোক সে আমার নামে থুথুই দেবে। তুমি তো দেবী, যাও, পারো তো আটকাও। হ্যাঁ, তাই আটকাবো। ওই যে শুনতে পাচ্ছ, মহড়া চলছে। মদ মাংস নিয়ে বাবুরাজ উল্লাস করবে, নরবলির উল্লাস। দূর দূর থেকে লোকে এসে জড়ো হয়েছে নরবলি দেখতে। ছেলে বুড়ো কেউ বাদ নেই। যাই করো, আসর আজ হচ্ছে। খুশবু বেনি দুলিয়ে জলসা বাড়ির অন্দরে যাচ্ছিল। বিনোদীর ডাকে পিছন ফিরে তাকালো। ও খুশবু ভাই, পায়ে পড়ি তোমার। কেউ যা পারবে লাই, তুমি তা পারবে, বাঁচাও। কেন রে বিনোদী, তোদের স্বর্গের দেবী ছোট গিন্নিমা পারবে লাই? ও ছোট গিন্নিমা, বলো না তুমি খুশবু ভাইকে, তুমি না পারলেও ও পারবে, পারবে গো, পারবে। ছেলেটারে বাঁচায়, বাঁচান। নিহার জানে খুশবুকে বলে কোনো লাভ হবে না। খুশবু নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য সেদিনের প্রতিশোধ নিতে আজ নিহারকে বিপাকে ফেলবেই। বিনোদীর হাত দুটো শক্ত করে ধরে নিহার বলল, বিনোদী, ভরসা রাখো আমার ওপর। চলো, আর দেরি করলে রক্ষে থাকবে না।
কাছারি তলায় গম গম করে বেজে উঠল কাঁসর। আকণ্ঠ মদ্যপান করে পৈশাচিক উল্লাসে খাঁড়া হাতে জয়ের হাসি হেসে উঠল ছোট কুমার নীলাদিত্য। শ্বেত পাথরের তৈরি মঞ্চ, চারিদিকে চারটে প্রকাণ্ড থামের উপর শক্তির প্রতীক গর্জনরত সিংহ, মাঝে হাঁড়ি কাঠে বিনোদীর শেষ অবলম্ব। মা বিপদতারিণীর মন্দিরে শঙ্খনাদের সাথে সাথে চিৎকার করে উঠল 17 বছরের পিতৃহারা কিশোর চাঁদ। কখন আমার ছোট বাবু তোমার পায়ে পড়ি, আমার নারী চেরা ধনকে এভাবে শেষ করে দিও নি। আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। আমার মেরে ফেলো, আমার বেটারে ছেড়ে দাও ছোট বাবু, তোমার পায়ে পড়ি ছেড়ে দাও। আমার একটু বেটারে ছেড়ে দাও। এই হাঁটাই বুড়িকে, কে আছিস? খবরদার, কেউ ছোবে না বিনোদীকে। এই নিহার বউ, তুই কেন এসেছিস এখানে? ঘর যা। না, কিছুতেই যাব না আমি। চাঁদুকে ছেড়ে দাও, এত পাপ তোমার ধম্মে সইবে না। যাবি না? দেখ তবে, দেখ তোর সোহাগের বিনোদীর ব্যাটার রক্ত দিয়ে তোদের স্নান করাবো। এই এত পাপ নিয়ে বাঁচতে পারবে না তুমি। ছেড়ে দাও ওকে। সামান্য খাজনার জন্য এভাবে প্রাণগুলোকে শেষ করে দিও না। মুরুদ আছে তোর ওদের বকেয়া খাজনার টাকা মেটানোর? নাই তো, ওদের শেষ না করলে থাকবে আমার রাজত্ব? ওদের শেষ করে মোচ্ছব করলে সারা তালুক আমার ভয় কাঁটা হয়ে থাকবে। রায় বাহাদুর পাবো আমি। ঘরে যা বলছি। তুমি ক্ষমতার লোভে পাষাণ হয়ে গেছো। বিনোদীর যার কেউ নেই, ওর স্বামীকেও তুমি খাজনার জন্য। বেশ করেছি, বলছি তো বেশ করেছি। কাঁসর ঢাক, জলসা বাড়ির ঘুঙুর, বিনোদীর হাহাকার সবকিছু ছাপিয়ে শেষবারের জন্য চিৎকার করে উঠল চাঁদু। তুই ছাড়িস না এই পিশাচকে, তুই শেষ করবি এই জমিদার বংশ, তবেই তোর বেটার শান্তি। আমি দেখবো ওদের সবার রক্ত দেখবো, আমি মা ওদের সবার রক্ত দেখবো। কাছারি তলার মঞ্চে উঠে নীলাদিত্যর হাতটা শক্ত করে ধরল নিহার। এক ধাক্কায় নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছিটকে ফেলে দিল নীলাদিত্য। এক কোপে ঘাড় থেকে গলা নামিয়ে দেয় চাঁদু। ছুটে আসা রক্তের ঝাপটা এসে লাগে বিধবা বিনোদী ময়লা চিপচিটে সাদা থানে আর নিহারের চোখে মুখে। আকাশ ফাটা চিৎকার করে ওঠে সত্য পুত্র হারা মা। পারলাম না বাপ, তোকে বাঁচাতে পারলাম না আমি। নীলাদিত্য নিষ্ঠুর কায়দায় চাঁদুর নিথর দেহ পা দিয়ে ঠেলে সরিয়ে এগিয়ে যায় কাছারি তলায় পড়ে থাকা ওর স্ত্রীর দিকে। চুলের মুঠি ধরে হিঁচড়ে আনে নিহারকে রক্তে মাখামাখি হয়ে যাওয়া দেহটার কাছে। আর একটা হাত দিয়ে ও সারা মুখে পৈশাচিক ভাবে রক্ত মাখাতে মাখাতে হাসে আর বলে, আমার কাজে আর কোনোদিন বাধা দিতে আসবি না, বুঝেছিস? রাজকার্যে তোর কোনো অধিকার নেই। স্বামী মানে দেবতা, শেখায়নি কেউ তোকে? লাগছে লাগছে আমার, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। ছাড়বো তো, আগে তোকে রক্তে ভিজিয়ে সারা গ্রাম ঘোরাই, তারপর ছাড়বো।
চমকে ওঠে তিয়াশা। বজ্র নিনাদ আর ভারী বর্ষায় অন্ধকার আরো জমাট বেঁধে এসেছে। কি দেখলো এতক্ষণ? বিদ্যুতের আলোর ঝলকানিতে চোখে পড়ে যায় মন্দিরের চাতালের ঠিক ডান দিকে শ্বেত পাথরের ভাঙা জীর্ণ চৌকো মঞ্চের উপর বহুকালের অনাদরের শৈবাল আর অযত্নের বুনলতা ঘিরে ধরেছে জায়গাটাকে। এটাই কি তবে কাছারিতলা? ঝর্ণা বলেছিল সেদিন। জমিদার বাবুরা এই মঞ্চেই শাস্তি দিত রাজদ্রোহীদের। তিয়াশা এগিয়ে যায় মঞ্চের দিকে। ছাদ খোলা কাছারিতলা অবিরাম বৃষ্টির ধারায় জল থই থই করছে। মোবাইলের আলোর ভরসায় মঞ্চের উপর উঠে দাঁড়ালো। পায়ে পায়ে এগিয়ে দেখতে থাকলো সেই পুরনো কারুকার্য। হঠাৎ একটা দমকা হোঁচটে মুখ থুবড়ে পড়ল সেই অতি প্রাচীন হাঁড়ি কাঠের উপর। নিজের চোখকেও আজ বিশ্বাস করতে ভয় করছে ওর। এই তো সেই জায়গা, হুবহু এক। একটু আগে ও যা দেখেছে অজ্ঞান অবস্থায়, ঠিক সেরকম। কেন হচ্ছে এসব ওর সাথে? এটা বুঝে ওঠার আগেই একটা অবয়ব এসে দাঁড়ালো তিয়াশার ঠিক সামনে। উঁচু করে পড়া গ্রাম্য শাড়ির নিচে দুটো অযত্নের পা তিয়াশার ঠিক সামনে দাঁড়িয়ে। ফাটা ফাটা নখ আঙুলের থেকে অনেকখানি এগিয়ে। বয়সের ভারে কুঁচকে গেছে পায়ের চামড়া। দড়ির মতো এক গাছা চুল ঝুলছে কাঁধের এক পাশে। সরু একটা গাছের ডালে ভর দিয়ে দাঁড়িয়ে সে। টকটকে লাল চোখ জ্বলে উঠল বিদ্যুতের ঝলকানিতে। দম বন্ধ হয়ে এলো তিয়াশার। কোটরের গভীরে মণিহীন চোখ দুটো দেখে বাঁকা হাসি আর শাড়ির উপর ছিটছিটে রক্তের ছোপদার। তিয়াশার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে বৃদ্ধা। অদ্ভুত ব্যাপার, এত বৃষ্টি কিন্তু তাও তার শরীর খটখটে শুকনো। তিয়াশার সারা শরীর দিয়ে বয়ে যাচ্ছে একটা হিমেল স্রোত। বৃদ্ধা অতি প্রাচীন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, এনেছ ছোট গিন্নি? তোমার বরের অনামিকার 3 ফোঁটা রক্ত এনেছ? হ্যাঁ এনেছ? কে কে তুমি? আমি বিনোদী। মনে পড়ে না তোমার কিছু? মনে পড়ে না? আজ থেকে ঠিক 86 বছর আগের সেই দিনটা, হ্যাঁ মনে পড়ে না তোমার? বাকরুদ্ধ তিয়াশার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। বৃদ্ধা আবার বলল, তোমায় যে আমার ভীষণ দরকার ছোট গিন্নি। ওই মন্দির আজ বহু বছর পরিত্যক্ত হয়ে পড়ে আছে। মায়ের মূর্তিতে তোমায় প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এসো আমার সাথে এসো। মা যে আমার বহুকাল পুজো পায়নি। এসো এসো। তিয়াশার পা দুটো যেন বিনোদীর কৃতদাস
চাইলেও তাদের আটকাতে পারছে না তিয়াশা। বিনোদীর ঝুঁকে পড়া শরীরটার পিছন পিছন গিয়ে তিয়াশা উঠল মন্দিরের চাতালে। বন্ধ দরজায় ঝুলছে ভারী তালা, তাবিজ কবচে বাঁধা। ওই তাবিজগুলো খোলো ছোট গিন্নি, তারপর বড় পাথর দিয়ে ভেঙে ফেলো তালা। মন্দিরের নিচে খুঁজে দেখো, পাথর আছে আছে। তিয়াশা সম্মোহিতের মতো বিনোদীর কথা অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। মন্দিরের নিচে পাওয়া একটা শ্যাওলা মাখা বড় পাথর দিয়ে ঠুকে ঠুকে কিছুক্ষণের প্রচেষ্টায় ভেঙে ফেলল তালাটা। খোলো খোলো গিন্নিমা, খোলো। আমার মায়ের মন্দির খুলে ফেলো। মায়ের যে আমার খিদে পেয়েছে। কেউ যে মাকে বহু বছর খেতে দেয়নি। খোলো খোলো গিন্নিমা, খোলো। বহু বছরের পরিত্যক্ত মন্দিরের দরজা খুলতেই দমকা হাওয়ার মতো জমাট বাঁধা এক অভিশাপ বেরিয়ে চারিদিক নিমেষের মধ্যেই থমথমে হয়ে উঠল। বাদুরের ডানা ঝাপটানোর আওয়াজ বৃষ্টিপাতের শব্দের সাথে মিশে ভয়ঙ্কর আবেশ সৃষ্টি করেছে এতক্ষণে। এসো এসো গিন্নিমা, আমার সাথে সাথে এসো মন্দিরে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি ফিরতে চাই। মায়ের মন্দির খুলে পুজো না দিয়ে তুমি ফিরতে পারবে না। এসো এসো আমার সাথে, আমি সেই খাবো মায়ের পুজো। এসো। এতকাল কেন বন্ধ ছিল এই মন্দির? সময় হলে সব কিছু মনে পড়বে তোমার। নাও, পুজোর সময় হয়ে গেছে, আর দেরি করো না। তিয়াশাকে হাত ধরে মন্দিরের ভিতর টেনে আনলো বিনোদীর হিমশীতল হাত। মোবাইলের আলোয় তিয়াশা দেখতে পেল সেই দেবী মূর্তিকে। তেল সিঁদুর মাখানো পাথুরে মূর্তি দেখে চেনা যায় না দেবীকে, তবু যেটুকু ঠাউর করা যায় তা দিয়ে তিয়াশা বুঝতে পারল এমন দেবী মূর্তি সে কোনো দিন দেখেনি। দেবীর শরীর থেকে বেরিয়ে এসেছে সমান্তরাল 10টি হাত। দেবীর 9 হাতে 9 অস্ত্র এবং বাম দিকের সর্বনিম্ন হাতে ঝুলছে নরদেহ। অগ্নিবর্ণ ত্রিনেত্রা দেবীর কেশরাশি শূন্যে ভাসমান। দেবীর সামনে ধপ করে বসল তিয়াশা। মা গো, মা, শুনতে পাচ্ছ আমার কথা? জেগে ওঠো মা, জেগে ওঠো। ছোট গিন্নিমা নিচে এসেছে তোমায় পুজো করতে। মা গো, ও মা, জেগে ওঠো। শত্রু নাশিনী মা আমার, জেগে ওঠ মা, জেগে ওঠ। শত্রু বিনাশ করো মা, শত্রুর বীজ নষ্ট করে দাও মা। গিন্নিমা, মায়ের পায়ে তোমার স্বামীর রক্ত দাও। না না, আমি দেব না। ইনি কোন দেবী? ইনি যে আমার মা, দেবী কাঁচা কাউরি। ভালো চাও তো পুজো দাও, নইলে শেষ করে দেবে সব। দাও বলছি। বিপদ দেখতে চাস? হ্যাঁ, না না, প্লিজ কোনো ক্ষতি করো না। আমি পুজো করব, আমি তোমার কথা মতো পুজো করব। শিশি থেকে রক্ত তিয়াশা ঢেলে দিল
দেবীর পায়ে। সাথে সাথেই যেন নূপুর পড়া এক কিশোরী আনন্দে প্রদক্ষিণ করতে লাগলো তিয়াশাকে। খিলখিল করে হেসে উঠে সে বলল, মা, মা আমার জেগে উঠেছে। মা গো, মা, ছোট গিন্নি মা, মায়ের পায়ে মাথা ঠুকে প্রণাম করো। মা, মাকে বলো, মা আমার পুজো গ্রহণ করো। বলো বলো। মা, মা আমার পুজো গ্রহণ করো। এবার এবার মায়ের পায়ে তোমার শীতে সিঁদুর ঠেকিয়ে দাও। তিয়াশা যেন কোনো একটা ঘোরে আচ্ছন্ন হয়ে একটার পর একটা কাজ করতে লাগলো। মায়ের পায়ে সিঁদুর ঠেকাতেই অট্ট হাসিতে ফেটে পড়ল মন্দির। বিনোদীর উল্লাস আর আকাশ ফাটানো হাসি। ততোধিক আনন্দে নেচে চলেছে অদৃশ্য সেই কিশোরী। বজ্রের গর্জনের সাথে সাথে বিনোদী হিংস্র কণ্ঠে বলে উঠল, জমিদার বাড়ির শেষ বংশধরকে নিজের হাতে তুমি মায়ের পায়ে দিয়ে গেলে ছোট গিন্নিমা। পারলে না বাঁচাতে তোমার বংশ। বিনোদীর এবার মুক্তি হবে। চাঁদ, কোথায় আছিস চাঁদ? তোর মা কথা রেখেছে, তোর মা কথা রেখেছে চাঁদ। রক্ত দেখবি তুই বাপ? দেখ এবার শান্তি পাবি তুই, মুক্তি পাবি। জমিদার বংশ নিবংশ হবে, জমিদার বংশ নিবংশ হবে তে রাত্রির মধ্যে। তিয়াশার চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে। এ কোথায় চলে এলো? কোন বংশ নিবংশ হবে? জমিদার বাড়ি তো অনেক কাল আগেই শ্মশান হয়েছে। বিনোদী ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে মিলিয়ে গেল মন্দিরের সেঁদো বাতাসে। সারা মন্দির যেন কেঁপে উঠল। ভয়ে চিৎকার করে উঠল তিয়াশা। ওর হাতে বাঁধা জনার্দনের মাদুলি কপালে ঠেকাতে গিয়ে বুঝলো মাদুলি ওর হাতে নেই। নিশ্চয়ই ওটা রাস্তায় খুলে পড়েছে, অথবা ও যখন কাছারি তলার মঞ্চে হোঁচট খেয়ে পড়ল। তিয়াশা বুঝল এরপরে আলো ফুটতে আর দেরি নেই। কিন্তু এই মন্দিরের থমথমে গর্ভগৃহে বসে থাকলে ওর সারা শরীরে নানা রকমের উপসর্গ দেখা দিতে থাকবে। দুর্বল আহত শরীরটাকে কোনো রকমে তুলে দৌড়ে মন্দির থেকে বেরিয়ে এলো তিয়াশা। কিছুটা পথ দৌড়ে আসার পর ফণী মনুষার ঝোপের ধারে লুটিয়ে পড়ল ও। ঠাকুরমশাই শুনতে পাচ্ছেন? একবার দরজাটা খুলুন প্লিজ। ঘুম চোখে ঘোষাল বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে অভিজ্ঞান। সূর্যের আলো সবে মাত্র ফুটেছে। হরিহরপুরের উপর জমাট বাঁধা মেঘ আর নেই। অভিজ্ঞানের গলা এত সকালে শুনে বেশ হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন বাসুদেব ঘোষাল। এ কি বাবা, তুমি এত সকাল সকাল? ঠাকুরমশাই বলছিলাম তিয়াশা কি আপনাদের বাড়িতে এসেছে? কই না তো, আমি তো সবে মাত্র ঘুম থেকে উঠলাম। কি ব্যাপার, একটু খোলসা করে বলো তো। আর কি বলি ঠাকুরমশাই, 4টে নাগাদ ওয়াশরুম যাবো বলে উঠেছি,
উঠে দেখি পাশে তিয়াশা নেই। ডাকাডাকি করলাম, ঘরের এদিক ওদিক খুঁজলাম, ছাদে গেলাম, কোথাও দেখতে না পেয়ে বাইরে বেরিয়ে আশেপাশেও খুঁজে এলাম। বাট শি ইজ নোহোয়্যার। বলো কি, কোথাও নেই? তা তুমি ভালো করে দেখেছো তো? হ্যাঁ। জমিদার বাড়ির দিকটা দেখেছো? না, ওদিকটা তো যায়নি। অবশ্য যাওয়াটা উচিত ছিল। ওই বাড়ি নিয়ে ওর যে কিসের অত ইন্টারেস্ট আমি সিরিয়াসলি বুঝি না। তিয়াশাকে আমি বারবার বারণ করে দিয়েছিলাম বাড়ি থেকে না বেরোতে, তারপরও যাকে যাকে চলো একবার দেখে আসি ওদিকটা। এক সেকেন্ড, আপনি ওকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলেন? কিন্তু কেন? তোমায় তিয়াশা কিছু বলেনি? না, কই সেরকম তো কিছু। তুমি শহুরে ছেলে, আমার কথায় হয়তো তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু তোমাদের বাড়িতে যে কোনো অপশক্তির আস্তানা হয়েছে তা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। তাই জন্যই তিয়াশা মায়ের হাতে মাদুলি বেঁধে ওকে বলেছিলাম কিছুদিন বাড়ি থেকে না বেরোতে। হোয়াট ননসেন্স! আরে মশাই, আপনারা কি পাগল নাকি বলুন তো? একে ও প্রেগনেন্ট, তার মধ্যে সব অপশক্তি না কিসের ভুলভাল গল্প শুনিয়ে ওকে একেবারে স্ট্রেসে ফেলে দিয়েছেন। বাহ, বকবকিয়ে মেয়েটা কদিনের মধ্যে কেমন যেন থমথমে হয়ে গেল। অভিজ্ঞান, তুমি আমায় ভুল বুঝছো বাবা। ও নিজেও অনেক কিছুর আভাস পেয়েছে বলেই আমায় বলেছে। জাস্ট স্টপ ইট! তিয়াশাকে আমি নিজেই খুঁজে নেব। আর একটা কথা, আজ থেকে আমাদের বাড়িতে আপনার দুবেলা যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমাদের এইটুকু প্রাইভেসি দিতে না পারেন তবে আমরা আপনার ঘর নেক্সট 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দেব। অভিজ্ঞান ঠান্ডা মাথার ছেলে, তাকে এমন চটে যেতে দেখবে বাসুদেববাবু ভাবেননি। কিন্তু এই কাক ভোরে মেয়েটা কোথায় উধাও হলো, এইগুলো যে এই মুহূর্তে ওর করার কথা নয়। তিয়াশাকে খোঁজার উদ্দেশ্যে কিছুটা পথ এগোতেই বাসুদেববাবু থমকে দাঁড়ালেন। অদূরে ফণি মনসার ঝোপ ঠেলে বেরিয়ে আসছে একটা মেয়ে, পরনে লাল পেরে সাদা শাড়ি, খোলা চুল, গোটা শরীরে একাধিক কাটা ছেঁড়া চিহ্ন। ওদিকে তো কেউ যায় না, তবে কেউ। কিছুটা দূর এগোতেই ভয় শিউরে উঠলেন বাসুদেববাবু। এ যে তিয়াশা, ক্ষত, ক্লান্তি, দুশ্চিন্তায় ঘেরা। মুখটা চিনতে আজ কষ্ট হচ্ছে তার। দুর্বল শরীরটাকে কোনো মতে টেনে নিয়ে আসছে ও। অভি কোথা থেকে ওকে দেখতে পেয়ে ছুটে গেছে এতক্ষণে। পিছন পিছন গেলেন বাসুদেববাবু। তিয়াশা, আমায় না বলে কোথায় গিয়েছিলে? ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে একেবারে। বৃষ্টিতে ভিজেছ নিশ্চয়ই। কি হলো, কিছু বলো। অভি সর্বনাশ হয়ে গেছে। আমাদের এক্ষুনি একবার ঠাকুর মশাইয়ের কাছে যেতে হবে। অভি, আবার সেই ঠাকুর মশাই? আরে বাবা, যদি কিছু সর্বনাশ হয়ে থাকে তবে সেটা ওই ঠাকুর মশাইয়ের জন্যই। উনি করেছেন তোমার ব্রেন ওয়াশ। না অভি, না, আমার হাতে একদম সময় নেই এখন। আমায় প্লিজ আটকিও না। আগে বাড়ি চলো। কোথায় গিয়েছিলে তুমি মা? তুমি কি শেষে কাছারি তলায় গিয়েছিলে? ব্যাস, চলে এসেছেন তোমার ঠাকুর মশাই। নাও, উনি এবার কি সমস্যার সমাধান দেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর কি। ঠাকুর মশাই, মস্ত বড় ভুল হয়ে গেছে আমার। আপনাদের কথা না শুনে তার ডাকে সাড়া দিয়ে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আমায় আপনি রক্ষা করুন ঠাকুর মশাই, আমায় আপনি রক্ষা করুন। কি হয়েছে আমায় খুলে বলো মা। সেদিন আমি স্পষ্ট বুঝেছিলাম সেই বিনোদী বুড়ি আমার জানলার পাশে দাঁড়িয়ে আমায় ডাকছে। বলছে এই অমাবস্যায় যদি আমি সারাদিন উপসী থেকে কাছারিতলায় মায়ের মন্দিরে গিয়ে পুজো না দিই তবে আমি বিধবা হব। অভির ডান হাতের অনামিকার 3 ফোঁটা রক্ত নিয়ে আমায় পুজো দিতে বলেছিল। কাল রাত্রে তাই আমি সবার কথা উপেক্ষা করে বেরিয়ে পড়েছিলাম। সর্বনাশ! তুমি কি অভিজ্ঞানের রক্ত দিয়ে? হ্যাঁ,
আর সারা রাত জুড়ে ভয়ানক সব অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। পুজোর শেষে বিনোদী বুড়ি বলেছে ওই পুজোর ফলে 3 রাত্রির মধ্যে ওর শত্রু বংশ নির্বংশ হবে। ঠাকুরমশাই দয়া করে আমার কাছে কিছু লুকোবেন না। বিনোদীর শত্রু বংশ যদি হরিহরপুরের জমিদার বাড়ি হয়, তবে আমাদের সাথে তার কি সম্পর্ক? আর অভির রক্ত দিয়ে কেনই বা শত্রুর নাশ হবে? তবে কি অভিও সেই বংশের উত্তর পুরুষ? আমায় সবটা বলুন ঠাকুরমশাই, সবটা বলুন প্লিজ। আমি জানি না মা, আমি শুধু এইটুকু জানি তুমি এই হরিহরপুরের দেবী রূপিণী ছোট গিন্নিমা নিহারকণা দেবীর পরজন্ম। কি? তাই জন্যই কি বারবার ওই স্বপ্নগুলো? হ্যাঁ, স্থান কাল পাত্র এই 3টে জিনিস যখন মিলে যায় তখন অতীত বর্তমান ভবিষ্যৎ একসাথে মিশে যায়। এই ক্ষেত্রেও তাই হয়েছে মা। তবে অভিজ্ঞানের রক্ত দিয়ে পুজো করে যদি শত্রু নাশ হয়, তাহলে এটাও আমি নিশ্চিত যে ওই পরিবারের রক্ত অভির শরীরে আছে। কিন্তু কিভাবে? হ্যাঁ, আমি তো শুনেছি ওই পরিবার কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ শ্মশান হয়ে গিয়েছিল। ওই পরিবারের কেউ যদি বেঁচেই না থাকে, তবে অভির শরীরে কি করে সেই রক্ত বইছে? তিয়াশা, স্টপ ইট। অনেকক্ষণ ধরে আমি চুপচাপ তোমাদের প্রলাপ শুনছি। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এই গ্রামের একটা ভণ্ড পুরোহিতের অবাস্তব কথাগুলো কিভাবে হজম করছো? হ্যাঁ, মানে আর ইউ ক্রেজি? তোমার তো না মেন্টাল পেশেন্ট বানিয়ে ফেলেছে। আপনার ধান্দাটা কি বলুন তো মশাই? কত টাকা চাই আপনার? এই নাটকগুলো তো টাকার জন্যই করছেন। অভি, কি বলছো কি এসব? চুপ করো প্লিজ। শান্ত হও মা, শান্ত হও। অভিজ্ঞানের পক্ষে এসব বিশ্বাস করা সহজ নয়। তবে অভি, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আগামী 3 দিন 3 রাত্রি আমার কাজে বাধা দিও না তুমি। আমি মানি না এসব। তোমাদের পরিবারের খুব বিপদ, তোমার প্রাণ সংশয়। আমায় আমার কাজ করতে দাও। আমায় বিশ্বাস অবিশ্বাস যা করার 3 দিন পর করো। তিয়াশা, যাও মা, ঘরে গিয়ে কিছু খেয়ে স্নান সেরে আমাদের বাড়িতে এসো। ভয় পেও না মা, তোমার বাপের বয়সী এই লোকটি নিজের শেষ রক্তবিন্দু অবধি তোমার পরিবারকে আগলে রাখবে। আমি কথা দিলাম। বাসুদেব বাবুর কথা মতো তিয়াশা স্নান সেরে ঘোষাল বাড়িতে গেল বটে, কিন্তু বাদ সাধল অভি। আচ্ছা তিয়াশা, তুমি সত্যি এসব ভ্রান্ত ধারণাগুলোকে বিশ্বাস করছো? অভি, আমার সাথে যা ঘটে চলেছে, তারপর আর আমার পক্ষে বাসুদেব বাবুর কোনো কথায় অবিশ্বাস করা সম্ভব না। আমি তোমায় এসব বিশ্বাস করতে বলবো না, শুধু এটুকুই বলবো, আগামী 3 দিনে আমাদের জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কয়েকটা ঢেকে রাখা সত্যি আমায় খুঁজতে হবে অভি, খুঁজতে হবেই। তাই প্লিজ প্লিজ বরাবরের মতো আমার পাশে থেকো একটু। বেশ, তবে 3 দিন, তারপর কিন্তু আমি তোমায় কলকাতায় নিয়ে যাব। বেশ, আমার হাতে সময় খুব কম, ঠাকুরমশাইয়ের কাছে আমাকে যেতেই হবে। মস্তিষ্কে জট পাকানো একটার পর একটা রহস্যের বিনি সুতো তিয়াশাকে গ্রাস করে ফেলেছে। সেই একই চিন্তাই কপালের ভাঁজে হাত বোলাতে বোলাতে ঘরের এক ফালি চাতালে পায়চারি করছেন বাসুদেব বাবু। ফোকলা দাঁতে আর বয়সের ভারে কুঁজো হয়ে যাওয়া শরীরটা নিয়ে উঠোনে পাতা চৌকিতে বসে আছেন বৃদ্ধ ব্রজেশ্বর ঘোষাল। খোলা দরজার বাইরে তিয়াশা এসে দাঁড়াতেই ওকে তড়ি ঘড়ি ভিতরে নিয়ে এলেন বাসুদেব বাবু। ঠাকুরমশাই, আপনাকে তো সবটাই বললাম, এবার কি করব আমি কিছুই যে বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুরমশাই। বাসুদেব বাবু কিছু বলার আগেই ব্রজেশ্বর বাবু বলে উঠলেন,
ওরে দিদি ভাই, বুড়োকে আজ এত বছর বাবে বত্তারানি বাঁচিয়ে রেখেছেন তা কি এমনি এমনি? এই বুড়োটাকেই তোর অনেক কাজে লাগবে। সময়কালের অতলে তলিয়ে যেতে হবে আমাদের। যে সময় হরিহরপুরে বাপ মায়ের হাত ধরে 14 বছরের এই ব্রজ ঘোষাল এসেছিল, শ্মশান হয়ে যাওয়া শূন্য রাজবাড়ির একমাত্র স্পন্দন তখন সর্বহারা সাদা থান পড়া ছোট গিন্নিমা। লোকে তাকে এমনি এমনি মা বলতো না রে দিদি ভাই। এই গ্রামের লোকের সাক্ষাৎ মা ছিলেন উনি। কার ঘরে ভাত চড়লো না, কার ঘরের বাচ্চাটা দুধ পেল না, এই সব নিয়ে গিন্নিমার বিস্তর মাথা ব্যথা ছিল। তার জীবনটাই কিনা জনার্দন অমন নরক করে দিলেন। রোজু দাদু, তুমি আমায় সেই সব ঘটনা বলবে? সবটা? নিশ্চয়ই বলবো, তবে আমার জানার পরিধি খুবই সামান্য। তার উপর ভিত্তি করে তোমাকেই যে বিপদ থেকে মুক্তির পথ খুঁজে বের করতে হবে। হরিহরপুর জমিদার বাড়ির কুলপুরোহিত ভট্টাচার্য পরিবারে নেমে এলো অজানা কোনো অভিশাপ। দেবতারিণী মন্দিরে গিয়ে নিত্য পুজো করলেই তারা আর ফিরত না। প্রথম দিকে ব্যাপারটাকে বুঝতে পারেনি কেউ, কিন্তু একে একে 4 ভাই চলে যাওয়ার পর সর্বকনিষ্ঠ রাধাকান্ত ভট্টাচার্য বুঝতে পারেন সমস্যাটা মন্দিরে। কোনো কারণে মায়ের পুজোয় কোনো ঘোরতর অনিষ্টা হয়েছে ভেবে উনি মন্দিরে যান। ওখানে গিয়ে উনি যা দেখেন তা দেখে হতবাক হয়ে যান। মায়ের আসন শূন্য, বিপত্তারিণীর ধানে বিপত্তারিণী নেই, আছে এক ভয়ঙ্করী দেবী মূর্তি। রাধাকান্ত পুজো না করেই ফিরে আসেন এবং রাজবাড়িতে সবিস্তারে সব জানান। ততদিনে মৃত্যুলীলা শুরু হয়েছে রাজবাড়িতেও, একটার পর একটা মৃত্যু, প্রত্যেকটাই অস্বাভাবিক এবং ভয়ঙ্কর। বিপত্তারিণী মন্দিরে প্রতি অমাবস্যার পর 3য় রাত্রে রাজবাড়ির একজন করে পুত্রের মৃত্যু হতে লাগলো। প্রথমে বড় কুমার কুশধ্বজ, মেজ কুমার নরেন্দ্র প্রতাপ, আর সব শেষে ছোট কুমার নীলাদিত্য। ওনাদের শিশু পুত্ররাও এই কোপ থেকে রেহাই পেল না। স্বামী সন্তান হারিয়ে রানীরা একে একে পাগলের মতো হতে থাকলো। বড় রানী রাজবাড়ির অন্দরেই বিষ খেয়ে মারা গেলেন। মেজ রানীও সেই একই পথ অনুসরণ করেছিলেন দিন কয়েকের মাথায়। শুধু রয়ে গেলেন ছোট রানী নিহার কণা। ওনার গর্ভে তখন ওই বাড়ির সর্বশেষ বংশধর। আলো ঝলমলে বাড়িটা কয়েক মাসের মধ্যে শ্মশান হয়ে পড়ল। এ বিপদের গল্প তখন হাওয়ায় ভেসে ভেসে পৌঁছে গেছে আমাদের নারায়ণগঞ্জের বাড়িতেও। আষাঢ়ের এক সন্ধ্যা, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, একখানা পালকি এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে। দীর্ঘকায় সুদর্শন সর্বাঙ্গ বৃষ্টিস্নাত মানুষটি এসে দাঁড়ালেন উঠোনের মাঝে। আমার পিসে মশাই রাধাকান্ত ভট্টাচার্য। ঠাকুরদা সবেমাত্র খেতে বসেছেন। জামাইকে ওই অবস্থায় দেখে ভীষণ রকমের ঘাবড়ে গিয়ে উনি বললেন, বাবা রাধাকান্ত, তুমি এই সময় এভাবে? সব কিছু কুশল তো? আমার খুকি ভালো আছে তো? সরলা ভালো আছে বাবা, মানে যতটুকু ভালো থাকা যায় আর কি। আপনি তো সবটাই শুনেছেন। দাদারা সব একে একে চলে গেল। কোনো বৌদি বা পাগল হয়ে গৃহত্যাগী হয়েছেন, কেউ বা পিতৃগৃহে ফিরে গেছেন। এখন ওই বাড়িটায় আমি আর সরলা নির্জনতার প্রহরী হয়ে বসে আছি। কি আর বলবো রাধাকান্ত, এমন এমন ঘটনা ঘটে গেল হরিহরপুরে, আমি নিজেও স্তম্ভিত। সবটাই কর্মফল। হরিহরপুরের ছোট কুমার নীলাদিত্য মানুষ ছিল না, পিশাচের থেকেও ভয়ঙ্কর ছিল। গোটা গ্রাম জুড়ে কেবল ধ্বংস, অত্যাচার, টাকার লোভ, ক্ষমতার লোভ। শেষে বিনোদীর ছেলেকে জ্যান্ত বলি দিতেই বিপদ নেমে এলো। ছেলেটা মৃত্যুর আগে মাকে বলে গিয়েছিল ও ওই বংশের রক্ত দেখতে চায়, নির্বংশ করতে হবে রায়চৌধুরীদের। বিনোদীও ক্ষেপে উঠল। ও কি করেছে না করেছে আমি জানি না,
তবে ও যা করেছে তা ওই গোটা গ্রামকে শ্মশান করে দিতে পারে। আমরা অনেক কাল আগে থেকেই জানতাম ও পিশাচতন্ত্রে সিদ্ধ। ওর পূজা পদ্ধতি, ওর চলন বলন কোনোটাই আমাদের মতো সাধারণ ছিল না। সেই শক্তি প্রয়োগ করেই এখন ও ছেলের শেষ ইচ্ছা পূরণ করছে। না না, তোমরা ওখান থেকে চলে এসে ভালো করেছো। আমিও চাইছিলাম না তুমি আর খুকি এখন ওই নরকপুরীতে থাকো, কিন্তু কিছুতেই তোমায় বলে উঠতে পারছিলাম না, সংকোচ হচ্ছিল। পিতৃপুরুষের ভিটে ছেড়ে তুমি কি আসতে চাইবে এই বাড়িতে? যাক, ভালো হয়েছে তোমরা এসেছো। আমি এবার একটু শান্তি পাব। জানোই তো বাবা, খুকি আমার বড় আদরের। বাবা, আমরা এখানে থাকতে পারবো না। শুধু কয়েকটা কথা বলে আমি এক্ষুনি চলে যাব। সে কি কথা? এই ঝঞ্ঝার রাত্রে দেখছই তো আকাশ ফেটে বৃষ্টি নেমেছে। এর মধ্যে কোথায় যাবে তোমরা? সেসব কিছুই জানি না বাবা, তবে আমরা এই বাড়িতে কোনোভাবেই থাকতে পারবো না। আমায় ক্ষমা করুন, তবে আমার একটা কথা আপনাকে রাখতেই হবে। কি কথা? আমার 5 পুরুষের ভিটে আমাদের জনার্দনের নিত্য সেবা, সেই সব দায়ভার আজ থেকে আমি আপনার হাতে দিয়ে গেলাম। হরিহরপুরে আমার যা কিছু সম্পত্তি আছে তাও দানপত্র করে গেছি। আপনি দয়া করে সেই সব গ্রহণ করুন। শুধুমাত্র ওই কাছারি তলায় কোনোদিন যাবেন না। এসব এসব কি বলছো তুমি? না করবেন না বাবা। ধরে নিন আপনার একমাত্র জামাতা এইটুকু আপনার কাছে ভিক্ষা চাইছে। শান্ত হও, আমি সব দায়িত্ব নিলাম, কিন্তু আজকে রাতটুকু তোমরা। না, তা পারবো না। তবে আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবো। হরিহরপুরের ঠিকানায় চিঠি দেব, কিন্তু আর কোনোদিন হয়তো ফিরবো না। রাধাকান্ত, আমার খুকিকে একবার আমার কাছে নিয়ে এসো। বেশ, আমি পালকিতে গিয়ে বসি। সরলাকে পাঠাচ্ছি। পিসেমশাই ঠাকুরদার পায়ে প্রণাম করে পালকিতে গিয়ে বসলেন। কিছুক্ষণের মধ্যেই পিসিমা এসে ঠাকুরদার সাথে শেষবারের মতো দেখা করে চলে গিয়েছিলেন। তারপর আর কোনোদিন ওনাদের সাথে দেখা হয়নি। শুধু বারবার মনে হয়েছিল ওনারা আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছেন। বাপন্ত প্রাণ যেই মেয়ে, সে কোনোদিন একবারের জন্য বাপের কাছে ফিরল না, তা কি স্বাভাবিক? তারপর কি হলো দাদু? আমরা তার পরদিন কাক ভোরে উঠে হরিহরপুরে এলাম। আমি, বাবা, মা আর ঠাকুরদা। আমার জ্যাঠা কাকারা রয়ে গেলেন নারায়ণগঞ্জে। ভট্টাচার্য বাড়িতে ঢোকার আগেই ঠাকুরদা বললেন, একবার রাজবাড়ি থেকে ঘুরে আসি চল খোকা। ছোট গিন্নিমার সাথে এই দুর্যোগের পর একবার দেখা করা দরকার। মেয়েটা যে কি অবস্থায় আছে। ঠাকুরদার সাথে আমরা সবাই গেলাম। অমন বিরাট রাজবাড়ি, দেওয়াল জুড়ে ঐতিহ্যের চিহ্ন, সাজানো বারান্দা, দালান, কিন্তু একটাও জনমানব নেই। সিঁড়ি বেয়ে দোতলায় উঠছি, দেখলাম উপর থেকে চোখের জল মুছতে মুছতে নেমে আসছেন একজন। কপালে বড় সিঁদুরের টিপ, পান খেয়ে ঠোঁট দুটো টকটকে লাল হয়েছে। বয়স প্রায় 40-এর ওপর। গোলগাল চেহারা, গলায় মোটা 80টা হাড়, 2 হাতে মোটা সোনার চুড়িওয়ালা। দেখেই বোঝা যায় সমৃদ্ধের চিহ্ন তার সর্বাঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠাকুরদাকে দেখেই খসে পড়া ঘোমটা দিয়ে মুখ ঢেকে সসম্ভ্রমে জিজ্ঞাসা করলেন, আগে আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি, ছোট রানীমার বিশেষ পরিচিত। একবার কি ওনার সাথে দেখা করা যেতে পারে? চোখের জল মুছে উনি বললেন, ছোট রানী তো এখনো উঠে বসতে পারছেন না, আতুর ঘরে আছেন। উৎসাহী চোখে মা জিজ্ঞাসা করলেন, ও মা, তাহলে নিশ্চয়ই সুখবর আছে। সবই ছোট গিন্নির দুর্ভাগ্য মা। ওই পেটেটার মুখ চেয়ে জীবনটা বয়ে বেড়াচ্ছিলেন, আজ সেটুকুও ঈশ্বর কেড়ে নিলেন গো। এই মুক্তদাইয়ের হাতে কখনো মৃত বাচ্চা হয় নাই।
সেই মুক্তদাইয়ের হাতেই কিনা রাজবাড়ির শেষ বীজ মৃত জন্মালো। সে কি কথা? রানীমা কেমন আছেন? কেমন আর থাকবেন মা, এসো তুমি দেখা করবে। আপনারা একটু দালানে বসুন বাবারা, একটু যে জল মিষ্টি দেব, রাজবাড়ির সেই অবস্থাও নেই। তুমি ব্যস্ত হও না দাইমা, আমায় বরং নিয়ে চলো রানীমার কাছে। তারপর যে মা রানীমার মধ্যে কি কথা হয়েছিল তা জানি না, বলা ভালো, জানতে পারিনি। বাবা, মা বিপত্তারিণীর শিলা যে ওই বিনোদী বুড়ি কোথায় রেখেছে তা কেউ জানে না। ওই শিলা পুনঃপ্রতিষ্ঠা না হলে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। আর কি বিপদ হবে বলো দেখি বৌমা? রাজবাড়ি তো একেবারে সমূলে নিবংশ হলো। মা উত্তরে কিছুই বলতে পারেননি। ঠাকুরদা মুক্তদাইকে ডেকে জিজ্ঞেস করলেন, দাইমা, রানীমার সন্তানকে মাটি দেওয়া হয়েছে তো? আগে হ্যাঁ, রাজবাড়ির পিছনেই আমি নিজের হাতে মাটি দিয়ে এসেছি খোকাকে। যাবেন ওদিকে? হ্যাঁ চলো, শান্তির জল দিয়ে আসি। বংশের কারোর হাতে মাটি পায়নি, সদ্যজাত মৃতের আত্মা সহজে শান্তি পাবে না। আসুন এদিকে, আমার সাথে আসুন। রাজবাড়ির পিছনের জমির এক কোণে মাটির উঁচু ঢিপির দিকে দেখিয়ে মুক্তদাই বলল, ওই যে রাজবাড়ির শেষ বংশধর, ওকে নিয়ে ঘুমোচ্ছে। ঠাকুরদা পুজো শেষ করে শান্তির জল ছিটিয়ে দেওয়ার পর আমরা সবাই ভট্টাচার্য বাড়ির দিকে ফিরছি। পরে অবশ্য রানীমা ইট দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন সন্তানের সমাধি। তা যাই হোক, এমন সময় গ্রামের স্থানীয় কিছু মানুষের একটা চিৎকার সেদিকে ধেয়ে আসছে শুনে থমকে দাঁড়ালাম। চিৎকারটা থামলো রাজবাড়িটার ঠিক সামনে। এদিক ওদিক থেকে লোক ছুটে গেল মন্দিরের দিকে। আমরাও গেলাম পথ চিনে। মন্দিরের পাশে বুড়ো অশ্বত্থ গাছের একটা মোটা ডালে ঝুলছে রক্তে মাখামাখি সাদা থান। সেই থানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শীর্ণকায়া বিনোদী। পথপথ করে উঠছে শাড়ির বাকি অংশ, চোখ ঠিকরে বেরিয়ে আসছে মৃতদেহের। দড়ির মতো চুলগুলো অগোছালো হয়ে ছড়িয়ে রয়েছে মুখের চারিদিকে। সে এক ভয়ানক হাড় হিম করা দৃশ্য। কেউ চায় না বুড়ির শেষকৃত্য করতে, বলে পিশাচিনী বুড়িও। এদিকে অপঘাতে মৃত্যু। গ্রামের একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে দেখে ঠাকুরদা নিজেই বিনোদী বুড়ির শেষকৃত্য করেন, কিন্তু শেষ রক্ষা হলো না। গভীর রাতে যখন বুড়ির দেহটা নামিয়ে চিতায় চড়ানো হয়েছে, ঠিক সেই সময় বুড়ির শরীর থেকে বরফের মতো ঠান্ডা একটা হাওয়া সোজা গ্রামের পশ্চিমে কাছারি তলার দিকে ছুটে গেল। ঠাকুরদা তখনই বলেছিলেন, পিশাচিনীর শক্তি নাশ হয়নি, ও রয়ে গেল এখানেই। তারপর জলসাবাড়ি, কাছারিতলা, বুড়ো অশ্বত্থতলা, এসব নানা জায়গায় রাত বিরেতে বুড়িকে দেখা গেছে। বহু লোক দেখেছে। শেষমেশ গ্রামের লোক কাছারিতলার আশেপাশে যাওয়া বন্ধ করে দিল। এখন মানুষ তো দূর, কাকপক্ষীতে ওদিকে যায় না। আর ছোট গিন্নিমা, তার কি হলো? সে বড়ই অভাগিনী। খুব চেষ্টা করেছিল মায়ের শিলা খুঁজে বের করার। মন্দিরের দরজাতেও কালীচরণ তান্ত্রিককে দিয়ে চেরাত্রি পুজো করিয়ে তাবিজ কবচে মোড়া তালা ঝুলিয়েছিল। শেষমেশ নাকি পেয়েও ছিল শিলা। সযত্নে কোথাও রেখেছিল পুণ্যতিথিতে প্রতিষ্ঠা করার জন্য। তান্ত্রিকের কথা অনুসারে কাউকে বলা বারণ ছিল সেই গোপন জায়গা। কিন্তু হতভাগী সেই রাত্রে বজ্রপাত হয়ে রাজবাড়ির সামনের রাস্তায় মরে পড়েছিল। কি করতে অত বাদলার মধ্যে সে বেরিয়েছিল তাও বুঝিনি। আমরা কেউ জানলাম না মায়ের শিলা কোথায়। মা বিপত্তারিণীকে খুঁজে বের করতে হবে দিদি ভাই, তাও তেরাত্রির মধ্যে, নয়তো কি দাদু? ওই দাদু ভাইকে আর বাঁচানো যাবে না। ও নিজে গিয়ে মায়ের পায়ে নিজেকে জ্যান্ত বলি দিয়ে আসবে, যেমন রাজ পরিবারের সবাই করেছিল। বিনোদী যার রক্ত নিয়ে মায়ের পায়ে পুজো দিত,
রাত্রির মধ্যে সে নিজে গিয়ে মায়ের পায়ে বলি হতো। তাই জন্যই তো তোকে বেরোতে বারণ করেছিলাম মা। ভয়ে শিউরে ওঠে তিয়াশা। বাসুদেব বাবু বলে ওঠে, কে এই দেবী বাবা? এমন ভয়ঙ্করী দেবীর কথা তো কখনো শুনিনি। দেবী কাঁচা খাউরি। কাল রাত্রে তো এই নামটাই বলেছিল বিনোদী বুড়ি। কাঁচা খাউরি? কই, এমন দেবীর তো কখনো নাম শুনিনি। বাবা, তুমি জানো? না রে খোকা, হিন্দু শাস্ত্রে এই নাম তো কোনোদিনও শুনিনি। ব্রজদাদু, আমার অনেক কাজ বাকি, তোমরা শুধু আমার পাশে থেকো। অনেক কটা সত্যি খুঁজে বের করতে হবে আমায়। আমি রাজবাড়িতে যাব। না, সেখানে একা যাওয়ার কোনো দরকার নেই দিদিভাই। বাসু, তুই ওর সাথে যা। না দাদু, কোথায় কি বিপদ লুকিয়ে আছে তা তো আমি জানি না। ঠাকুরমশাইয়ের যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আসছি। ব্রজেশ্বরকে কিছু বলার সুযোগ না দিয়ে তিয়াশা রুদ্ধশ্বাসে ছুটে গেল রাজবাড়ির দিকে। এই বাড়িটাতেই কদিন আগে অভি ওকে নিয়ে এসেছিল। কই, সেদিন তো এমন গা ছমছমে ভাব ছিল না। মা বিপত্তারিণীর নাম নিয়ে তিয়াশা এক পা করে এগিয়ে গেল অন্দরের দিকে। বাড়ির ঠিক মাঝখানি মস্ত উঠোন। বহুকাল আগের আলপনার আবছা রেখায় রয়ে গেছে এই বাড়ির লক্ষ্মীশ্রী। ভাবতে অবাক লাগছে তিয়াশার। সত্যিই কোনোদিন তিয়াশা এই বাড়ির কেউ ছিল? তাই কি সবকিছু এত চেনা লাগতো ওর? এমনও কি হয়? উঠোনের 3 দিকে উঠে গেছে লম্বা চওড়া একটা প্রাসাদ। তার গায়ে কারুকার্যে রয়েছে পাশ্চাত্যের স্পষ্ট ছোঁয়া। কোনো অংশে আবার গ্রাম বাংলার ঢেউ খেলানো কলকার প্রতিচ্ছবি। ধুলো পড়া ঠান্ডা লাল মেঝেতে পা দিতেই তিয়াশা স্পষ্ট বুঝতে পারল আরও কেউ আছে এই বাড়িতে। হাওয়া হয়ে ওকে প্রদক্ষিণ করছে। সাহস সঞ্চয় করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল ও। দোতলার পশ্চিমেই অন্দরমহল। তার বাইরের দরজার উপর রঙিন কাঁচের আর্চ করে লেখা ছিল অন্দরমহল। এখন যদিও আবছা বোঝা যায়। অন্দরমহলের সামনে টানা বারান্দা, পরপর সাজানো ঘর, এখন ধুলো ঝুলে ঢাকা। এর মধ্যেই কোনো একটা ছোট গির্নিমার ঘর। পরপর ঘরগুলোয় ঢুকতে ঢুকতে একেবারে শেষ প্রান্তের ঘরে এসে ঢুকল তিয়াশা। রংচটা দেয়াল ভর্তি ঝুল ময়লা। ঘরের মাঝামাঝি রাখা পালঙ্ক ব্যবহারের অভাবে জীর্ণ হয়ে ঢুকছে। পালঙ্কের পিছনের দেওয়ালে একটা ভাঙা ফ্রেম ঝুলে আছে কোনো রকমে। ফ্রেমের ভিতর কাপড়ে নীল সুতো দিয়ে নকশা করে লেখা নীলাদিত্য। তিয়াশার বুঝতে বাকি রইল না এটাই ছোট গিন্নিমার ঘর। এদিক ওদিক দেখতে দেখতে ও পূবের জানলার কাছে এসে দাঁড়াতেই চোখে পড়ল ছোট গিন্নিমার ঘরের 2 হাত দূরত্বে এই বাড়ির সাথে লাগোয়া একটা ঘরের খড়খড়ির জানলার ফাঁক দিয়ে 2টো চোখ তাকিয়ে আছে ওর দিকে। পরিপাটি কাজল পরা নারী নেত্র। চমকে ওঠে তিয়াশা। কোনো মতে প্রাণ হাতে নিয়ে দৌড়ে নেমে আসে একতলায়। দরজা ঠেলে জমিদার বাড়ি থেকে বেরোতেই সজোরে ধাক্কা খায় ঝর্ণার সাথে। মল্লজা, এভাবে ছুটে আসছো কেন বলো দেখি? ঝর্ণা, আরে তোতলাচ্ছ কেন? হয়েছেটা কি? ভূত দেখেছো নাকি? কি হয়েছে বলো দেখিনি? ওই জমিদার বাড়ির পিছনে লাগোয়া যে ঘরটা আছে না। আরে হ্যাঁ, কি হয়েছে তাতে?
ওই বাড়িতে কে থাকে রে? জানলা দিয়ে দুটো চোখ দেখতে পেলাম। চোখ? ও, ওই বাড়িতে তো সুরমা বৌদি থাকে। দেখে তো মনে হলো ওই বাড়িটা জমিদার বাড়ির একেবারে লাগোয়া, এক দেওয়ালে। বটেই তো, আগে তো এটা জমিদার বাবুদের গান ঘর ছিল। দেশ বিদেশ থেকে গাইয়েরা এসে নাকি মজলিস বসাতো। তারপর শুনেছিলাম জমিদার বাড়ি সবাই যখন মারা গেল তখন নাকি ছোট রানীমা ওই অংশটা কোন এক দাইয়ের নামে লিখে দিয়েছিল। দাইমা? কি নাম বলতো সেই দাইমার? টাকমার মুখে সে নামটা অনেকবার শুনেছিলাম, কিন্তু এখন নামটা তো ঠিক মুক্তদাই। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে জানলে গো বৌদি? ব্রজদাদুর মুখে গল্প শুনেছি। কিন্তু ঝর্ণা, কে গা বৌদি? ছোট রানীমার শেষ সন্তান তো মৃত জন্মেছিল। মৃত সন্তান জন্মানোর পর একখানা আস্ত বাড়ি দাইয়ের নামে উনি লিখে দিলেন। মানে পুরোনো দিনে বাচ্চা হওয়ার পর দাইদের অনেক উপহার দিতে হতো, কিন্তু মৃত বাচ্চা হওয়ার পর এত বড় একখানা উপহার? কি মুশকিল বলো দেখিনি। আমি সেসব কি করে জানবো? বড় লোকদের কত বড় বড় ব্যাপার থাকে বাবু। ওই যে সুরমা বৌদি, এই প্রাসাদের মতো বাড়ির জন্যই লোকে ওকে মাননি করে। দেমাকে মাটিতে পা পড়ে না, যেন একেবারে মহারানী। পান চিবোতে চিবোতে কি যে ঢং। আচ্ছা, এই সুরমা মুক্তদাইয়ের কে? কে আবার? নাত বউ। বয়সের গন্ডি তো 50 পেরিয়েছে, তবু সাজের বউ ডেকেছ? বাবা, চোখে টানা টানা কাজল, ঠোঁটে লিপস্টিক, নাকের ডগায় সোনার নথ, চুলের কোঁপায়। উফ, থাম তো তুই। একবার সুরমা বৌদির কাছে আমাকে নিয়ে যেতে পারবি? তা পারবো। তুমি ওখানে গিয়ে কি করবে গো বৌদি? দরকার আছে ঝর্ণা, প্লিজ নিয়ে চল আমায়। বেশ, চলো তবে। নিমরাজি হলেও তিয়াশাকে মুক্তদাইয়ের বাড়িতে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় পেল না ঝর্ণা। জমিদার বাড়ির দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা 3 তলা বাড়ি। উঠোনে একধারে নারকেল গাছ সারি দিয়ে দাঁড়িয়ে। ঘরের নিচে দাঁড়িয়ে ঝর্ণা একবার হাঁক দিল, ও সুরমা বৌদি, ও সুরমা বৌদি, ঘর দিকে আছে নাকি? শহরের বৌদি এসেছে। কে এসেছে? শহরের বৌদি গো, ঠাকুর মশাইদের ঘরে ভাড়া থাকে। তা এই কাজের সময় তার কি দরকার বাড়িতে? দরকার আছে বলেই তো এসেছি নাকি? একবারটা নিচে এসে দরজাটা খোলো দেখিনি। যাই, কাজের বেলায় যত উটকো ঝামেলা। বেজায় বিরক্ত হয়ে ভদ্রমহিলা নেমে এলেন। দেখে স্পষ্ট বোঝা যায় উনি ঠিক ঝর্ণার বৌদির বয়সী নয়। কাকিমা বললে তাও মানা যায়। ভদ্রমহিলা দরজা আগলে দাঁড়িয়ে তিয়াশাকে একবার মাথা থেকে পা অবধি দেখে জিজ্ঞেস করল, জমিদার বাড়িতে কি করতে ঢুকেছিলে শুনি? মেয়ে মানুষের অত পা ভালো না, জানো তো? একটা দরকার ছিল। বাবা, ওই ভূতের বাড়িতে কি দরকার লো? মানে যাক গে যাক, এখানে কি দরকার আছে ঝটপট বলো তো। আমার আবার তরকারি চাপানো আছে গ্যাসে, মেলা সময় নেই আমার বাপু। আচ্ছা, এই বাড়িটা তো আপনাদের ছোট গিন্নিমা দিয়েছিলেন। তাতে হয়েছেটা কি? দ্বিতীয়বার উনি মৃত সন্তানের জন্ম দেন, তাও এমন একখানা উপহার দাইমাকে কেন দিলেন বলতে পারবেন? তা তুমি ঠিকই বলেছ, এ গল্প আমিও শুনেছি। বলছি, একবার আমায় দাইমার ঘরে নিয়ে যেতে পারবেন? কি উটকো ঝামেলা বলো দেখিনি। আমি বেশিক্ষণ সময় নেব না, মুক্তদাইয়ের জিনিসগুলো আমি একটু দেখতে চাই। দরজা খুলে তিয়াশাকে দোতলায় মুক্তদাইয়ের ঘরে নিয়ে যাওয়ার সময় সুরমা বলল, সে দেখতেই পারো, কিন্তু বুড়ির আর আছে কি শুনি? ওই তো কটা শাড়ি, কটা কাঁথা আর কটা চিঠি, গয়না যা সব ছিল সব তো মেয়ে বউদের মধ্যে ভাগ করে দিছিলেন। তা আমার শাশুড়ি তো আমায় কিচ্ছুটি দেয় নাই।
দোতলার সিঁড়ির ঠিক পাশেই বন্ধ ঘরটা খুলে দিয়ে সুরমা বলল, যাও, কি খুঁজবে খোঁজো। তা তোমার মতলবটা তো বাপু এখনো জানা হলো না। আমি জমিদার বাড়ির আত্মীয়া। আত্মীয়া? ওই বাড়ির কেউ বেঁচে আছে বলেই তো শুনিনি কোনো কালে। তা কেমন আত্মীয়া? বলবো, আগে আমার কাজটা সেরে নি। যাও, কি আর বলবো। তবে হ্যাঁ, জিনিসপত্র তছনছ করো না বাবু। সুরমা ঘরের এক কোণে দাঁড়িয়ে রইল। ঝর্ণা আর তিয়াশা খাট বিছানা তোরঙ্গ উল্টে পাল্টে দেখতে শুরু করলো। কয়েকটা পুরনো শাড়ি, ভীষণ সুন্দর কয়েকটা কাঁথা ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের। তবে নজর কাড়ল অপরূপ একটা নকশি কাঁথা। তিয়াশা উল্টে পাল্টে দেখছিল ঘর, বাড়ি, মাঠ, মন্দির, কত রকমের নকশা করা গোটা কাঁথা জুড়ে। মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকলো তিয়াশা। ঠাকমা একটা কথা মরার দিন অবধি বলতো। কি কথা? এই যে কাঁথাখানা দেখছো, বলতো জমিদার বাড়ির কেউ যদি কখনো আসে তাকে যেন এইটা দিয়ে দেওয়া হয়। তা তুমি বলছো তুমি ওই বাড়ির আত্মীয়া, তা নিয়ে যাও তবে এইটা। তিয়াশার চোখ দুটো চকচক করে উঠল, কিন্তু পরক্ষণেই মনে হলো জমিদার বাড়ির কার আসার কথা বলতেন মুক্তদাই? তবে কি ওই বাড়ির কেউ বেঁচে আছে? তিয়াশা কিছু বলবার আগেই পাশ থেকে ঝর্ণা বলে উঠল, ওয়া বৌদি, এদিকে এসে দেখো গো, কয়েকটা পোস্টকার্ডে চিঠি লেখা আছে। কই দেখি। এটা তো দেখছি একটা কলকাতার অ্যাড্রেস। মুক্ত দাসের নামে চিঠি। 2A/1C সনাতন মুখার্জি স্ট্রিট, কলকাতা। কে পাঠিয়েছে দেখো না। আর ভট্টাচার্য। সুরমা বৌদি, মুক্তদায়ের কি কোনো আত্মীয় কলকাতায় আছে? একবার এই চিঠিটা একটু খুলে দেখব। খবরদার, এইসব আমাদের ঘর গেরস্তের জিনিস, বাইরের লোককে পড়তে দিতে পারবো না। দাও বলছি, দাও আমায়। বৌদি, আমার দরকার আছে, প্লিজ। খুব হয়েছে, এবার বিদায় হও দেখি। বৌদি প্লিজ। বলছি তো বিদায় হও এক্ষুনি। উপায় না পেয়ে ঝর্ণা আর তিয়াশা বেরিয়ে এলো লম্বা চওড়া বাড়িটার ভেতর থেকে। মুক্তদাইয়ের বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বাসুদেব বাবু আর অভিজ্ঞান। অভিজ্ঞানকে দেখে তিয়াশা বেশ হন্তদন্ত করেই বলে উঠল, অভি, 2A/1C সনাতন মুখার্জি স্ট্রিট। এই ঠিকানাটা কলকাতার কোথায় বলতে পারবে? ঠিকানাটা তো বেশ চেনা চেনা ঠেকছে, কেন বলো তো? আরে সেসব পরে বলছি, এটা একটু ভেবে বলো না। দাঁড়াও, লেট মি রিকালেক্ট। আরে আরে এটা তো আমাদের পুরনো বাড়ির ঠিকানা। কি? হ্যাঁ, ঠাকুরদা ওই বাড়িতেই বড় হয়েছিলেন। ওই বাড়িতে আমার ঠাকুরদার বাবাকে কেউ একজন থাকতে দিয়েছিলেন। কলকাতায় কি একটা বিপদে পড়ে নাকি এসেছিলেন উনি পরিবার নিয়ে। ঠাকুরদা তখন সদ্যজাত শিশু। তারপর তো আমাদের বাড়িতে ঠাকুরদা চাকরি পেয়ে কিনেছিলেন শেক্সপিয়ার সরণিতে। ছোটবেলায় বহুবার বাবার সাথে সনাতন মুখার্জি স্ট্রিটের বাড়িতে গিয়েছিলাম। অভি, তুমি ঠাকুরদার বাবার নাম জানো? হ্যাঁ, আলবাত জানি, কেন জানবো না, রাধাকান্ত ভট্টাচার্য। তিয়াশা কিছু বলবার আগেই বাসুদেব বাবু ভ্রু কুঁচকে বললেন, রাধাকান্ত? রাধাকান্ত নামটা বাবার মুখে অহরহ শুনেছি আমি। এই কিছুক্ষণ আগেও তো শুনলাম ঠাকুর মশাই। বর্ষার রাত্রে যেই রাধাকান্ত ভট্টাচার্য হরিহরপুর ছেড়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ, সেই রাধাকান্ত বাবুই অভিজ্ঞানের প্রপিতামহ। মানে তোমরা যে বাড়িতে ভাড়া আছো সেটা আদতে তোমাদেরই বাড়ি। এ কেমন নিয়তির খেলা! কিন্তু একটা কথা। কি কথা ঠাকুর মশাই? বাবার মুখে শুনেছিলাম উনি নিঃসন্তান। তবে সদ্যজাত শিশুকে কোলে নিয়ে এসব কি করে সম্ভব?
আমিও তো সেই কথাই ভাবছি। আমার মনে হচ্ছে আরেকবার ছোট রানীমার ঘরে আমার যাওয়া দরকার। হয়তো আমার সন্দেহটাই ঠিক। কি সন্দেহ? রাধাকান্ত ভট্টাচার্য নিঃসন্তান, অথচ সদ্যজাত শিশু কোলে নিয়ে উনি গেলেন কলকাতায়। আবার ঠিক তার পরের দিন হরিহরপুর এসে রঘুনাথবাবুরা দেখলেন রানীমা আগের রাত্রে মৃত সন্তান জন্ম দিয়েছে। আর এই ঘটনার একমাত্র সাক্ষী মুক্তদাই। রাধাকান্ত বাবুর একাধিক চিঠি বিনিময় সেই মুক্তদাইয়ের সাথে। মানে কি বলতে চাইছো তুমি? আমি যা বলতে চাইছি তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। কিভাবে? রানীমার মৃত সন্তানের দেহ তো মুক্তদাই রাজবাড়ির পিছনের ফাঁকা জমিতে পুঁতে দিয়েছিলেন। ওই রাজবাড়ির পিছনের ইট বাঁধানো ছোট চৌকাকৃতি যে সমাধিটা, ওটাই সম্ভবত সেই সন্তানের। হ্যাঁ, আমরা তো তাই জানতাম। তাহলে ওই সমাধির মাটির নিচে বাচ্চাটার কঙ্কাল নিশ্চয়ই থাকবে। থাকার তো কথা। আমাদের ওই সমাধি ভেঙে কঙ্কালটা খুঁজতে হবে। রাজবংশের শেষ নিদর্শন এই সমাধি, তাকে ওভাবে ভেঙে ফেলা কি ঠিক হবে? প্রয়োজনে আবার ওই সমাধি বানিয়ে দেওয়া হবে ঠাকুরমশাই, কিন্তু এখন ওটা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই। বেশ, তুমি যখন এত করে বলছো তখন চলো। না, এখন না। এইসব কাজ অন্ধকারে করতে হবে, ঠিক যতটা অন্ধকারে রানীমা সব কিছু লুকিয়ে রাখতে চেয়েছিলেন। সময় প্রায় নদীর স্রোতের মতোই বয়ে চলে, তবে তিয়াশার কাছে আজ সময়ের গতি যেন আলোর চাইতেও বেশি। হাতে আর 2.5 দিন সময়। অভিকে নিয়ে ভীষণ রকমের দুশ্চিন্তা হচ্ছে তার। বিকেলের আলো প্রায় নিভু নিভু হয়ে এসেছে। ঝর্ণাকে বলা রয়েছে চাষি পাড়া থেকে জনা কয়েক লোককে নিয়ে আসতে। সন্ধ্যের অন্ধকার নামলেই রাজবাড়ির পিছনে যেতে হবে সমাধি খুঁড়ে দেখার জন্য। ঘন ঘন ঘড়ি দেখছে তিয়াশা, সাথে জানালা দিয়ে তাকিয়ে দেখছে আকাশের আলো নিভল কিনা। দুশ্চিন্তা যে অভির হচ্ছে না তা নয়, হচ্ছে, তবে তার কারণ আলাদা। তিয়াশার অসংলগ্ন কথাবার্তা, অতিপ্রাকৃতিক অনুভূতি, এই সব কিছু নিয়ে লিভিং রুমে সোফাতে বসে বসে চোখ বন্ধ করে 2 আঙুল দিয়ে কপালের মাঝখানে নিবিষ্ট মনে হাত বোলাচ্ছিল। হঠাৎ একটা কালো অন্ধকার ছায়া ঠিক ওর চোখের উপর দিয়ে চলে গেল। চোখ খুলতেই অভি দেখল অন্ধকার ছায়াটা জানলার বাইরে বেরিয়ে উঠোনে মিলিয়ে গেল আবছায়াতে। অভি জানলার কাছে দৌড়ে গিয়ে এদিক ওদিক তাকিয়ে বেশ চিৎকার করেই বলল, কে কে ওখানে? অভি, কে এসেছে? জানি না, একটাকে চলে গেল মনে হলো। ছায়া পড়লো আমার চোখে। ছায়া? কই, বাইরে তো কোনো আলো জ্বলছে না। বাইরে থেকে কেউ হেঁটে গেলে কিভাবে ছায়া পড়বে? ইভেন ঘরের আলোও তো জ্বালাওনি। ছায়া কিভাবে? তাই তো, ঠিকই বলেছ। স্পষ্ট বুঝতে পারলাম একটা বেশ অন্ধকার ছায়া। এতটা মনের ভুল হবে কি? কাছে এসে অভির হাতটা শক্ত করে নিজের হাতের মাঝে ধরল তিয়াশা। ওর কপালে ফুটে ওঠা চিন্তার ভাঁজগুলোই আলতো করে হাত বুলিয়ে অভির বুকের উপর নিজের মাথাটা এলিয়ে দিতেই প্রণয়োদিত বাহুবন্ধনীতে তিয়াশাকে নিজের আরও কাছে বেঁধে ফেলল অভি। অভি, বলো। আমায় বিশ্বাস করো? হ্যাঁ, করি বই কি। তবে আগামী 3 দিন আমি যা কিছু বলবো মেনে চলবে, কথা দাও। সেসব তোমার ভ্রান্ত আজগুবি মনে হলেও মেনে চলবে তো অভি? আচ্ছা বেশ, আমি দ্বিমত করব না, কিন্তু সত্যি কি এগুলোর ভিত্তি তুমি খুঁজে পাচ্ছ তিয়াশা? পাচ্ছি অভি, তাই তো মুহূর্তে মুহূর্তে সত্যিগুলো জেনে শিউরে উঠছি। তুমি এই 3 দিন একাই ঘর ছেড়ে বেরিও না।
প্লিজ। বেশ, তবে তবে তাই হবে। তিয়াশার কপালের উপর পড়ে থাকা নরম চুলগুলোকে সরিয়ে অভি নিজের ঠোঁট দুটো তিয়াশার ঠোঁটে ছুঁয়ে দিল পরম ভালোবাসায়। অতীত, জন্মান্তর, প্রতিশোধ সব খেলা স্তব্ধ হয় এই একটা অনুভূতির কাছে, ভালোবাসা। বাইরে থেকে ঝর্ণার ডাক ছুটে এলো। ও বৌদি, দরজাটা খোলো না। হ্যাঁ রে, আসছি। কি রে, কাউকে এনেছিস? এনেছি গো, এনেছি। রাজবাড়ির পেছনে ওরা দাঁড়িয়ে রয়েছে। গ্রামের কেউ জানতে পারলে না বাধা দেবে। চুপচাপ চলে এসে দেখিনি। তিয়াশার কথা মতোই অন্ধকারের নিভৃতে শুরু হলো কাজ। শুনছিলেন সায়ন্তী চৌধুরীর কলমে কাঁচা খাউড়ির মন্দির দ্বিতীয় পর্ব। গল্পপাঠ আমি রক্তিম। অন্যান্য চরিত্রে সৌমিলি, ইভান, দেবিকা, শান্তনু, কৌশিক, তৃষা, পিয়ালি, রুভিনা, দেবস্মিতা এবং আমি রক্তিম। আবহ অভিষেক পিশাচ পাটোয়ারি। প্রচ্ছদ অভিব্রত। স্ক্রিপ্টিং শুভজিৎ। পরিবেশনা ও পরিচালনায় টিম হরস্কোপ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবাই জানেন যে কি করতে হয়। লাইক করতে হয়, শেয়ার করতে হয়, প্রচুর প্রচুর শেয়ার করতে হয়। শুধু শেয়ার নয়, প্রচুর প্রচুর শেয়ার করতে হয়। আর অবশ্যই কমেন্ট করতে হয় যে গল্পটা কেমন লাগলো। আমরা খুব তাড়াতাড়ি ফিরব এই গল্পের অন্তিম পর্ব নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।